রুয়াত, ফাইরোজ, তয়ত্রী, আপনার তো খুব সাহস বেড়েছে। রাতে একজন এমপিকে কল দিয়েছেন আপনি? আমি শুধু আপনার খোঁজ নেওয়ার জন্য কল দিয়েছি। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। চলে যাব আমি? রুয়াতের মন চাচ্ছে বলতে না, কিন্তু বললেই তো আবার চেপে ধরবে। কাল বাসায় আসেননি, মা আমায় বকেছে। শটান হয়ে দাঁড়াই আয়াজ। আজ যেতে পারি? রুয়াতের নজর আয়াজের দিকে। খুব স্নিগ্ধ লাগছে আয়াজকে। আবার তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয়। আপনি বাসায় আসলে মা বাবা খুশি হবে। আর তুমি? এমন কথার উত্তর নেই আসলে, আর কখনো দিতেও পারবে না সে। তোমার উত্তর চাই না। শুধু একটা কথাই মনে রাখবে, তোমার নজর শুধু আমাতেই সীমাবদ্ধ থাকবে। দুবার বলা হবে না তোমায়। আশা করি বুঝেছো। মাথা নাড়াই রুয়াত। আয়াজ পাঞ্জাবির কলার ঠিক করে হাঁটা শুরু করেছে। পিছন পিছন হাঁটছে রুয়াত। আয়াজের বড় বড় পায়ের সাথে পাল্লা দিতে পারছে না। গুটি সুটি পায়ে হাঁটছে। একবার পিছনে তাকায় আয়াজ। পথ শেষ হলে আয়াজ থামে রুয়াতের বাসার সামনে। দরজার পাশেই রুম থাকাতে ভিতরের সব দেখা যায়। সোফায় এক অপরিচিত পুরুষ দেখে ভ্রু কুঁচকে আসে তার। মজুমদারদের বাসায় ছেলে, প্রাপ্তবয়স্ক। মাথা নিচু করে হাঁটায় রুয়াত। ধাক্কা খায় আয়াজের সঙ্গে। লজ্জায় ছিটকে সরে যায়, যেন এক লোহার সাথে ধাক্কা খেয়েছে। পাশ ফিরে রুয়াতের দিকে তাকায় আয়াজ। আস্তে করে বলে, তোমাদের বাসার এই ছেলেকে? ফুপির ছেলে। ওনারা এসেছেন আজ। সামনের দিকে পা বাড়ায় আয়াজ। আদিব মাথা তুলে দেখে, আয়াজকে সামনাসামনি দেখছে। এরিমার বিয়ের সময় সে ছিল না, সে সুবাদে দেখাও হয়নি। আর সব সময় আয়াজকে টিভিতে দেখেছে। বাস্তবে এভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারেনি। নিজের চক্ষুকে বিশ্বাস করতে পারছে না। এই ফাঁকে তাড়াতাড়ি পা ফেলে রান্নাঘরে যায় রুয়াত। আবিদ অপ্রত্যাশিত হেসে আয়াজের সাথে হাত মিলালো। আমি আদিব, ইনিমার ফুফাতো ভাই। আয়াজ হাসে। রুয়াত গিয়ে মেহেরুবাকে ডেকে আনে। হান্নান মজুমদারও এসেছেন। সবাই প্রায় অবাক আয়াজ হঠাৎ এসেছে বলে। এমনিও আসে না, সবার সাথেই কথা বলেছে আয়াজ। রুয়াতের ফুপিও এসেছেন আয়াজকে দেখতে। সবার মাঝে চুপটি করে দাঁড়িয়ে আছে রুয়াত। সবার সাথে কি ভালো ভালো কথা বলছে, আর সব বকা তাকেই দেওয়া হয়। মেহেরুবা নাস্তা দেয় আয়াজকে। মেহেরুবা বেশ খুশি আয়াজ আসাতে। যখন ইনিমার সুবাদে তার সাথে পরিচয়, তখন ভুলেও আসতো না। আজ এসে একদম সারপ্রাইজড করে দিয়েছে মেহেরুবাকে। হান্নান মজুমদার জোর করে আয়াজকে রাতের খাবার খেয়ে যাওয়ার জন্য, কিন্তু সে কোনো মতেই রাজি হলো না। বাসায় যেতে হবে তার। সবার সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গিয়েছে। আজ ড্রাইভার বা গার্ড কাউকে নিয়ে আসেনি। অপর পক্ষ থেকে যে কোনো রকম অ্যাটাক আসতেই পারে, তবে সব সময় না। আর সে যে এখানে এসেছে কারো জানার কথাও না। যদি কেউ জেনে যায় তখন সমস্যা হতে পারে। সবার থেকে বিদায় নিয়ে আয়াজ বাসায় যাওয়ার জন্য উদ্যত হয়। একবার রুয়াতের দিকে তাকায়। রুয়াতও তার দিকে তাকিয়েছিল। নজর সরিয়ে আয়াজ বের হয়ে পড়ে বাসা থেকে। আদিব তার সাথে গিয়েছে। রুমে এসে শুয়ে পড়ে রুয়াত। তার ফুফাতো বোন তুলিও তার সাথে এসেছে। রুয়াতের পাশে শুয়ে পড়ে সে। বেশ কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, আয়াজ ভাইয়া কি সাধারণ মানুষের সাথে কথা বলে না রুয়াত আপু? রুয়াত পাশ ফিরে দেখে তুলি শুয়ে আছে তার সাথে। তুলির চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, সবার সাথেই কথা বলেন। ওহ, রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে যায় রুয়াত। অভ্যেস আছে তার, মাঝে মাঝে এমন করে সে। মেহেরুবা ডাকতে এসেছেন, রুয়াতের থেকে কোনো সাড়া না পেয়ে চলে যায়। এখন গলা ফাটিয়ে চিৎকার করলেও রুয়াত উঠবে না জানে। মেয়ের এরূপ কাণ্ডে বিরক্ত প্রায় তিনি। সব সময় নিজের খাওয়া দাওয়া নিয়ে ছেলে খেলা করে। জেদ দেখিয়ে চলে যান তিনি। হুড়োহুড়ি করে সাত সকালে ঘুম থেকে ওঠে রুয়াত। আজ ভীষণ দেরি হয়ে গিয়েছে। এক প্রকার তাড়াতাড়ি নাস্তা খেয়ে রেডি হয়ে কলেজে এসেছে। হান্নান মজুমদার পৌঁছে দিয়েছেন রুয়াতকে। দুদিন পর তাদের বিদায়, তাই কলেজকে সাজানো হচ্ছে। রুয়াতের মনে হলো এই তো সেদিন কলেজে ভর্তি হলো, দুদিন পর বিদেয় হয়ে যাবে। দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো তার। কত শুধু স্মৃতি জড়িয়ে আছে এই কলেজের সাথে। রুয়াত কলেজের সাজানো দেখতে দেখতে ক্লাসরুমে ঢোকে। সারা ক্লাস চোখ বুলিয়েছে। নিমি কোথাও নেই। ক্লাসরুম থেকে বেরিয়ে এসে দেখে নিমি আজ তার জায়গায় বসেছে। দূর থেকে নিমি তার চকচকে দাঁতগুলো দেখে হাসি দিয়েছে। রুয়া তো মুচকি হাসে, আবার হাসি বন্ধ হয়ে যায় নিমির কর্মকাণ্ডে। মানা করার পর দৌড়ে আসছে। মেয়েটা আর বড় হলো না।
নিমি বেশ একটা চমচমট খবর নিয়ে এসেছে এখানে, কিন্তু কথাটা বলার আগেই ধমক দেয় রুয়াত। কতবার বলেছি আমায় দেখলে দৌড়ে আসবি না, দরকার হলে জোরে হেঁটে আসবি। কখনো যদি আবার দেখি দৌড়ে এসেছিস আমি কিন্তু তোর সাথে কথা বলবো না। মন খারাপ হয় নিমির, সে কোনো কথা না বলেই আবার উল্টো দিকে হাঁটা শুরু করেছে। রুয়াত বুঝেছে নিমি রাগ করেছে। নিমিকে জড়িয়ে ধরে বলে, আমি তোর ভালোর জন্য বলেছি নিমি, রাগ করিস না। নিমি হেসে দেয়, সে একটু অভিনয় করেছে। রুয়াতের হাত চেপে ধরে বলে, আরে বাদ দে, আমি এত রাগ করতে পারি না। তোর সাথে তো একদমই না। আমি কি কখনো তোর সাথে রাগ করেছি নাকি? আচ্ছা জানিস, এবার আমাদের বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কে আসবেন? দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ সে জানে না। নিমি বেশ আগ্রহ নিয়ে বলে, তোর হবু বর এমপি সাহেব থাকছেন এবার প্রধান অতিথি হিসেবে। সবসময় কিভাবে রুয়াতের সাথে সম্পর্কিত সবকিছুতে আয়াত চলে আসে এটাই ভাবতে পারছে না সে। আগে তো এমন কখনো হয়নি। যখন থেকে তার জীবনের সাথে আয়াত নামটা জড়িয়েছে তখন থেকেই এমন হয়ে যাচ্ছে। একবার নিমির বলা কথাটাকে মিথ্যে মনে করেছে। একটু শিওর হওয়ার জন্য নিমির উদ্দেশ্যে বলে, তুই কিভাবে জানিস? কলেজে আসার পর শুনেছি আজ আমাদের হেড স্যার যাবেন ওনাকে দাওয়াত দিতে। যদি উনি দাওয়াত গ্রহণ করেন তাহলে তো উনিই থাকবেন এবার প্রধান অতিথি হিসেবে। এ নিয়ে আমাদের কলেজের ছাত্রলীগের ছেলেরা খুব মাতামাতি করছে। ভ্রুকুচকে এলো রুয়াতের। ছাত্রলীগের ছেলেদের সাথে আয়াজের সম্পর্ক কি? আসবেন এমপি মাতামাতি করছে ছাত্রলীগের ছেলেরা? রাজনীতি বিষয়ক তার ধারণা খুবই কম। এই না যে আয়াজের সঙ্গে মানিয়ে নিয়েছে বলে এরকম একটা জিনিস কেউ মানিয়ে নিবে। কোনো কালেই এই রাজনীতি শব্দ বা এর অস্তিত্ব কিছুই পছন্দ ছিল না রুয়াতের। ছাত্রলীগের ছেলেরা কেন মাতামাতি করছে জানিস কিছু? রুয়াতের কাঁধে হাত দিয়ে দাঁড়ালো নিমি। তার এইসব বিষয়ে ধারণা খুব বেশি, যেহেতু তার মামাতো ভাইও রাজনীতিতে জড়িত। আরে এরকম পলিটিক্যাল লোকজন আসবে, তার সাথে ছাত্রলীগের ছেলেরা থাকবে না? এই যে ভোটের সময় তাদের সব কাজ ছাত্রলীগের ছেলেদের উপর থাকে, ওটা ওদের ব্যাপার। আমাদের এসব নিয়ে না কথা বললেও হবে। কিন্তু তোর হবু বর যে এখানে প্রধান অতিথি হিসেবে আসবে, তোর অনুভূতি কেমন? নিমির কথায় ফিক করে হেসে দেয় রুয়াত। অনুভূতি জানতে চাচ্ছে? হাস্যকর না বিষয়টা? আমার আবার কিসের অনুভূতি পাগলি মেয়ে? সে আসবে তার কাছে, আমার কোনো রকম অনুভূতি নেই। নিমির মুখে অন্ধকার নেমে আসে। রুয়াতের থেকে ভালো কিছু শুনতে চেয়েছিল, কিন্তু এখানে তো রুয়াত এক কথায় কথাটির সমাপ্তি করে দিল। আর কথা বাড়ালো না নিমি। সে খুব ভালো করেই অবগত যে রুয়াত কিছুই বলবে না। অনেক বছর তো একসাথে চলেছে, রুয়াতকে খুব ভালো করেই চেনা আছে তার। রুয়াত আর নিমি হাঁটতে লাগলো। নিমি ননস্টপ বক বক চলছে। এখন আর বিরক্ত লাগে না রুয়াতের। হয়তো এটাই তাদের শেষ যাত্রা। রুয়াত আর নিমির পথ এখানেই শেষ হয়ে যেতে পারে, কারণ ভবিষ্যতে কে কোথায় থাকবে কারো জানা নেই। নিমি, তুই আমায় ভুলে যাবি না তো? অবাক করা চাহনি নিমির। তার জীবনের সেরা বান্ধবী হচ্ছে রুয়াত, আর সেই রুয়াতকে ভুলে যাবে সে? অসম্ভব। কেন এ কথা বলছিস? বেশ আবেগপ্রবণ হয়ে গেল রুয়াত। ভিতরে থাকা চাপা কষ্ট নিমেষেই শেষ করে দিল। পরীক্ষার পর তুই কোথায় থাকবি আর আমি কোথায় থাকবো জানা নেই, তাই কথাটা বলেছি। নিমি তার চকচকে দাঁত দেখিয়ে হেসে দিল। চাইলেই তুই আমায় তোর বরের 2 নম্বর বউ বানিয়ে নিতে পারিস, আমি একটুও মাইন্ড করব না। দরকার নেই। নিমি কথাটা দুষ্টুমি করে বলেছে রুয়াতকে, তাই রুয়াতও সেভাবেই উত্তর দিল। দুজন একসঙ্গে ক্লাসরুমে আসলো। নিমির কিছু নোট লেখা বাকি ছিল, রুয়াতের থেকে লিখবে এখন। ক্লাসরুম বা কলেজে এসে এসব জায়গায় নিমি একমাত্র তার সাথী। একসাথে না বসতে পারলে তাদের শান্তি হয় না। নিমির পাশে বসে রুয়াত একটা আলাদা শান্তি অনুভব করে। আশরাফ, পুরো একটা দিন হয়েছে তুমি আয়েজের প্ল্যান নিয়ে কোনো রকম ইনফরমেশন দাওনি। টাকা কি তোমায় পায়ের উপর পা তুলে খাওয়ার জন্য দিচ্ছে? কলের মধ্যেই গর্জে উঠল ইকরামুল। আশরাফ কি ধোঁকাবাজি করছে তার সাথে? কাল থেকে মোবাইল বন্ধ করে রেখেছিল। এভাবে চলতে থাকলে ইকরামুলের সব কুকীর্তির কথা বাহিরের মানুষ জেনে যাবে। আয়াজের প্ল্যান মোতাবেক চললে ইকরামুল বর্তমানে যে পর্যায়ে রয়েছে সেটাও ধুলোর সাথে মিশে যাবে। আমতা আমতা করে আশরাফুল বলে, স্যার, বিভিন্ন সমস্যার কারণে আমি কোনো কিছুর খবর নিতে পারিনি। আমার বউ অসুস্থ ছিল স্যার। ইকরামুল যেন তেতে ওঠে আশরাফের কথায়। এইদিকে তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, তার দোকান সব বন্ধের মুখে, আর আশরাফ বউ নিয়ে আছে।
শোন আশরাফ, তোর আয়াস স্যার যদি আমার সব কিছু নষ্ট করে দেয় তাহলে তোর সাথে সাথে তোর বাচ্চা বউকেও আমি ছাড়বো না, মনে রাখিস কথাটা। কল কেটে দেয় ইকরামুল। তার জীবনের এই পরিণতি আসবে ভাবতে পারেনি। শুধুমাত্র বউ আর তার বাচ্চার জন্য বেঁচে আছে, না হলে কবেই মৃত্যুটাকে নিজ ইচ্ছেই বরণ করে নিত। আয়াজকে বলাও যাবে না, কারণ সে বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। সব বিপদে আয়াজ সম্পূর্ণ সাহায্য করেছে, কখনো ধমক দিয়েও কথা বলেনি। ইকরামুলের হয়ে কাজ করছে, অল্প কয়েকদিনের মাঝেই খুব বাজে ব্যবহার দেখিয়ে ফেলেছে। আর এমন ভোগান্তির কারণ আশরাফ নিজেই, যেন তার আশপাশ ও মুখ ফিরিয়ে নিয়েছে তার থেকে। শরীরটা নিথর হয়ে গিয়েছে মনে হয়। আয়াজের সামনে বসা পাইলট ইনস্টিটিউটের হেড স্যার এবছর বিদায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিতে এসেছে। আয়াজও হাসি মুখে দাওয়াত গ্রহণ করলো। কখনো স্কুল কলেজের কোনো অনুষ্ঠানে যায়নি, অনেক মানুষদের ফিরিয়ে দিয়েছেন, বেশিরভাগ পলিটিক্যাল মিটিং বা সভায় যোগ দেয় সে। কিন্তু যেহেতু এই কলেজে রুয়াত পড়ে তাই আর মানা করতে পারেনি। আয়াজের পিছনে থাকা শাহিদ অবাক হয়ে আছে, কারণ আয়াজ কখনোই কোনো স্কুল কলেজের প্রোগ্রামে যায়নি। প্রত্যেকবার ফিরিয়ে দিয়েছে অনেককে, কিন্তু আজ এভাবে রাজি হয়ে যাবে তার কল্পনাতেও আসেনি। পাইলট ইনস্টিটিউটের প্রধান শিক্ষক বেশ খুশি হয়েছেন যে আয়াজ তার প্রস্তাব গ্রহণ করেছে বলে। এমন একজন সুনামধন্য লোক তার কলেজে আসবে এ নিয়েই বেশ খুশি তিনি। আয়াজের সাথে কথা বলার পর স্থান ত্যাগ করেন তিনি। আয়াজ একটু আরাম আয়েশ করে মাথাটা তার চেয়ারে হেলিয়ে দেয়, হাতগুলো চুলে বুলিয়ে দেয়। শাহেদ বেশ আগ্রহ নিয়ে বলে, স্যার, আপনি তো কখনো স্কুল বা কলেজের প্রোগ্রামে যাননি, আজ হঠাৎ রাজি হয়ে গেলেন। আর স্যার, ওই দিন একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। শাহেদের কথায় হাসি ফুটে ওঠে আয়াজের। যেখানে তার প্রেয়সী রয়েছে সেখানে এসব গুরুত্বপূর্ণ মিটিং নিতান্তই তুচ্ছ তার কাছে। প্রেয়সীর জন্য এসব হাজারটা মিটিং ক্যান্সেল করে দিতে রাজি। তোমার ম্যাডামের কলেজ, আর সেখান থেকে দাওয়াত এসেছে, আমি অ্যাকসেপ্ট করব না বলো? তোমাদের ম্যাডামের কাছে যেখানে আমার জীবনটাই তুচ্ছ, সেখানে আবার মিটিং। যাই হোক, মিটিংয়ে টাইম পরিবর্তন করে দিও, আমি সময় জানিয়ে দিব। মাথা নাড়ায় শাহেদ। স্যার, আজ যাবেন ম্যাডামের কলেজে? এবার ঘড়ির দিকে তাকিয়ে, এখনো ছুটি হতে বহুত সময়, আজ যেতে ইচ্ছে করছে না, আলসেমি লাগছে। কাল অনেক জ্বালিয়েছে রুয়াতকে, আজ একটু রেস্ট করুক সে। কিন্তু রুয়াতের সব খবর প্রতিনিয়ত নিচ্ছে। না, তুমি যাও, বাহির থেকে কিছু খেয়ে এসো, মাঝে মধ্যে তো নাস্তা না করেই চলে আসো। আর আমার পিছনে সব সময় এভাবে দাঁড়িয়ে থাকা লাগবে না, তুমি আমার পাশে দাঁড়াবে, পিছনে না। শাহেদ হেসে বেরিয়ে পড়ে কক্ষ থেকে। যথেষ্ট কেয়ার করে আয়াজ তাকে। আয়াজ মোবাইল বের করে রুয়াত আর তার এঙ্গেজমেন্টের ছবি দেখছে। আরহাম ছবিগুলো সুন্দর করে তোলেনি, তাও এগুলোই দেখছে। সবগুলো ছবিতে রুয়াত মাথা নিচু করে রেখেছে। আয়াজ ছবিগুলো দেখছে আর হাসছে। প্রেয়সীকে দেখলেই অদ্ভুত এক শান্তি লাগে তার। মায়া চৌধুরী কল দিয়েছে আয়াজকে। এই সময় মায়ের কল আসাতে কিছুটা অবাক হয় সে। তার মা কখনো তাকে এই বিষয়ে কল দেয়নি। আর মায়া চৌধুরী খুব ভালো করেই জানে যে আয়াস এই সময়ে অনেক ব্যস্ত থাকে। বেশ চিন্তা ভাবনা করে কলটা রিসিভ করে সে। হ্যাঁ মা, বলো। ওপাশ থেকে মায়া চৌধুরী বলে উঠল, বাবা এখনই বাসায় আসতে পারবে? মায়ের এরূপ কথায় চমকালো সে। কি কারণে হঠাৎ তার মা কল দিয়েছে বাসায় যাওয়ার জন্য? কেন? বিরাট সুখবর আছে, আমরা সবাই মজুমদার বাড়িতে যাচ্ছি, তুইও আয়। সুখবর, তাও আবার বিরাট। খানিকটা সময় লাগলো বুঝতে। সবাই মজুমদার বাড়িতে যাচ্ছে, কিন্তু কেন? কি সুখবর বলো? আমি এখন বাসায় যেতে পারবো না, আমার কাজ আছে। আচ্ছা তাহলে আরহাম তোকে বলবে, আমার দেরি হচ্ছে, আমি রাখছি। মায়া চৌধুরীর কল কেটে দিয়েছে। সময় করে পরে আরহামের থেকে জেনে নিবে সে। এখন কোথাও যাওয়া যাবে না। কিছুক্ষণ পর জেলা প্রশাসক আসবে এখানে, তাই সে রাজি হলো না মজুমদার বাড়িতে যেতে। কলেজ থেকে এসে রুয়াত দেখে বাসায় বেশ জমকালো পরিবেশ সৃষ্টি হয়েছে। চৌধুরী বাড়ি থেকে সবাই এসেছে, প্রায় এক প্রকার আশ্চর্য সে। হঠাৎ চৌধুরী বাড়ি থেকে সবাই এসেছে, কিছুই বুঝল না সে। জাফরি রুয়াতকে দেখেই দৌড়ে আসে। বাচ্চাটিকে কোলে নেয় সে। রুয়াতকে চাপটে ধরে রেখেছে।
ইনিমা আর জাফরি আসলে বাড়িটার যেন প্রাণ ফিরে আসে। মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরীর সাথে রুয়াত দেখা করে আসে। জাফরিকে কোলে নিয়ে উপরে আসে সে। ইনিমা তার রুমে শুয়ে আছে। মুখটা শুকনো শুকনো লাগছে ইনিমার। রুয়াত ইনিমার পাশে বসে। কারো উপস্থিতি টের পেয়ে চোখ খোলে। রুয়াত হেসে বলে, কেমন আছো আপু? ভালো আছি, তুই কেমন আছিস? স্মিত হাসে রুয়াত, আমিও ভালো আছি। আমি আগে জানলাম না কেন তোমরা আসবে। ইনিমা তার খোলা চুল খোপায় বাঁধে। তুই আবারও মিম মিম হবি। ডাক্তার দেখিয়ে সোজা এখানে এসেছি। আসার পর বাবা মা জেনেছে। চোখ ঝলমলে উঠল রুয়াতের। আবারও মিমমিম হবে মানে? জাফরের নতুন কোনো ভাই বা বোন আসতে চলেছে। আবেগে আপ্লুত হয়ে পড়ে সে। ইনিমাকে শক্ত করে জড়িয়ে ধরে। ইনিমাও অনেক খুশি। আজ মজুমদার বাড়িতে উৎসবের মতো হয়ে উঠেছে এই কারণে। বোনের সাথে কিছুক্ষণ কথা বলে সে ফ্রেশ হতে চলে যায়। সন্ধ্যায় সবাই বসে আড্ডা দিচ্ছে। রুয়াতও এসে বসেছে এখানে। আজ একটুও পড়তে মন চাচ্ছে না। শত চেষ্টা করার পরও পড়ায় মন বসেনি। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্তেই আরহাম আসে বাসায়। সেও আড্ডায় সামিল হয়েছে। সবাই এখানে বসে আড্ডা দিচ্ছে। যেন এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। ফজলুল চৌধুরী আজও বেশ হাসাচ্ছে সবাইকে। এই মানুষটা থাকলে আর কিচ্ছু লাগবে না। রুয়াত চুপটি করে বসে সবার কথা শুনছে। মায়া চৌধুরী রুয়াতের হাত মুঠোয় পুড়ে বসেছে। আয়াজ আরহামের কাছে কল দেয়। বিকেলে আয়াজকে সুখবর দেয়। ভিডিও কল দিয়েছে যাক এই সুযোগে আয়াজকে একটু জ্বালাতে পারবে। কারণ সে আজ এখানেই নেই। রুয়াতকে দেখিয়ে আয়াজকে জ্বালাবে। কিন্তু সবার মাঝে কল ধরাও দুষ্কর। আস্তে করে উঠে রুয়াতের পাশে গিয়ে বসেছে। তখনই কলটা রিসিভ করে। রুয়াত একবার আরহামের দিকে তাকিয়ে আবার কথায় মনোযোগ দিয়েছে। কল রিসিভ করার পর ভ্রু কুঁচকে চেয়ে আছে আয়াজ। দাঁত দেখিয়ে ভেটকি মাছের মতো হাসছে আরহাম। আয়াজের কাছে এর থেকে কষ্ট আর কিছুই হতে পারে না। তুমি ওর পাশে বসেছো কেন? আরহাম আগেই সাউন্ড কমিয়ে দিয়েছে, যার কারণে কথা শুনতে হলে কানের কাছে মোবাইলটা নিতে হয়। আর সেই পদ্ধতি অবলম্বন করছে আরহাম। ভাইয়ের এমন কথা শুনে মিটমিট করে হাসছে। খুব চলছে তার আদরের ভাইটার। ও আমার শালিকা, আমি ওর পাশে বসতেই পারি। তুমি এখনো ওর স্বামী হয়ে যাওনি যে তোমার কথা আমার শুনতে হবে। ফিসফিস করে আরহাম কথাটা বলে। সবার গলার আওয়াজে কথাটি কারোরই কান পর্যন্ত পৌঁছলো না। এমনকি পাশে থাকা রুয়া তো শুনল না কথাটি। হতে কতক্ষণ বলো? তুমি একটু দূরে গিয়ে বসো। আরহাম আরো চেপে বসে রুয়াতের দিকে। শুধুমাত্র ভাইকে জ্বালাতে এমন করছে। আর আয়াজ এত বোকা না যে এসব বিষয় সে রাগ করবে। সে ভালো করেই বুঝেছে আরহাম ইচ্ছে করে এমন করেছে। তোর কথা শুনতে বাধ্য নই আমি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। ক্যামেরা রুয়াতের দিকে, তাই তার প্রেয়সীকে ঠিকমতো দেখা যাচ্ছে। রুয়াতের মাথায় কাপড় নেই, মাত্রই সরে গিয়েছে তা। ভাইয়া, ফোনটা তোমার শালিকার কানে দাও তো, একটু গুরুত্বপূর্ণ কথা আছে। আরহাম রুয়াতের কানে ফোন ধরিয়ে দিল। রুয়াতকে আস্তে করে বলল আয়াজ কথা বলবে। ফোনটা রুয়াতের কানে ধরার পর গম্ভীর কণ্ঠে আয়াজ বলে উঠল, মাথার কাপড় সরে যায় কেন তোমার? ঠিক করে মাথায় কাপড় দিয়ে বসো। আয়াজের কথা শোনার পর রুয়াত আরহামের দিকে তাকায়। আরহাম দুদিকে মাথা নাড়ল। এর মানে সে কিছুই শোনেনি। তৎক্ষণাৎ মোবাইলটা আরহামের কাছে দিয়ে মাথায় কাপড় দিয়ে বসে। আড্ডা ছেড়ে উঠে চলে যায়। কখন যে মাথার কাপড় সরে গিয়েছে খেয়াল নেই। তুলি একবার খেয়াল করেছে রুয়াতকে, কিন্তু তার ছোট মাথায় এত বড় বড় জিনিস ঢুকবে না দেখে আবার আড্ডায় মন দিয়েছে। আরহাম আয়াজের সাথে কথা বলার জন্য বাসার বাহিরে চলে আসে। তুই কি এমন বলেছিস যে রুয়াত একদম উঠে চলে গেল? আয়াজ তো ভালো কথাই বলেছে, কিন্তু রুয়াত সবার মাঝ থেকে উঠে গেল কেন? শুধুমাত্র আয়াজের এই কথায়? তেমন কিছু বলিনি। আজ কি বাসায় আসবে নাকি ওখানেই থাকবে? বেশ একটা ভাবসাব নিয়ে আরহাম বলল, বউকে রেখে আসবো নাকি? মা বাবা চলে যাবে একটু পর। ভাইয়ের সাথে কথা বললেও আয়াজের সম্পূর্ণ দৃষ্টি ল্যাপটপের দিকে। এক হাতে মোবাইলটা কানে ধরে রেখেছে। বউকে নিয়ে একদিন বেড়াতে এসো। আরহাম হাসল। বইয়ের জায়গায় শালিকা হবে। ঘুরিয়ে পেঁচিয়ে বললেও বুঝে ফেলেছে। আয়াজের ভাই একটু চালাক না হলে হয় নাকি? এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? সোজা সাপটা বল যে তোমার শালিকাকে নিয়ে একদিন বেড়াতে এসো। হয়েছে, বেশি বকবক করছো, রাখছি আমি। কলটা কেটে দিল আয়াজ।
আরহাম হতভম্ব হয়ে চেয়ে আছে শুধু। সে তো ভালো কথাই বলেছিল, ভেবেছিল ভাইটা খুশি হবে, কিন্তু তা না, উল্টে কী সব বলে কল কেটে দিল। আরহাম যা বুঝলো আজকাল ভালো মানুষের দাম নেই। আয়াজ যেভাবে না বললেও পারতো। আরহাম আর বেশিক্ষণ বাসার বাহিরে কাটালো না, বাসায় চলে আসলো। ইনিমা যদি জানে আরহাম বাসার বাহিরে দাঁড়িয়ে আছে তাহলে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলবে। বারান্দায় একা বসে আছে রুয়াত, হাতে একটা খাতা, নোটগুলো মুখস্থ করছে। কিছুক্ষণ আগেই মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরী চলে গিয়েছেন। রুয়াত তাদের সাথে দেখা করে এসেই এখন পড়তে বসেছে। প্রায় 10টা বাজতে চলল। রুমে বসে ভালো লাগছিল না বলে বারান্দায় এসে বসেছে। এখান থেকে সে জায়গাটা একদম স্পষ্ট দেখছে, যেখানে আয়াজ দুবার দেখা করেছে তার সাথে। আনমনে হেসে ওঠে রুয়াত। মানুষটার প্রতি তার খুব অভিযোগ ছিল, যা কারো কাছে প্রকাশ করেনি, আর আজ সে মানুষটার স্মৃতি জড়িয়ে হাসছে। আয়াজের প্রত্যেকটা কথা যেন রুয়াতের শিরা উপশিরা কাঁপিয়ে তোলে। সে আয়াজের সামনে নিজের সব অনুভূতি লুকিয়ে রাখলেও একাকী থাকলে বসে বসে সে মুহূর্তগুলো স্মৃতিচারণ করে। আয়াজের প্রথম স্পর্শের কথা মনে পড়তেই বুকটা কেঁপে উঠল। মোবাইলে মেসেজের আওয়াজে ধ্যান ভাঙে তার। আয়াজের নাম্বার থেকে মেসেজ এসেছে। সরি প্রেয়সী লেখাটা দেখে অবাক হয়। পরক্ষণেই মনে পড়ে তখন সে যে উঠে চলে এসেছিল, কথাটি মনে হয় আরহাম বলেছে। মুখে অজান্তেই হাসি ফুটে উঠল রুয়াতের। আজ রুয়াতের কলেজে বিদায় অনুষ্ঠান। দুদিন ধরে আয়াজের সাথে কোনো রকম কথা হয়নি। এই দুদিন আয়াজের পাগলাম ও কথায় কথায় প্রেয়সী বলা, মুগ্ধতা ভরিয়ে বলা প্রেম বাক্য সবকিছুই রুয়াতকে প্রায় পাগল করে দিয়েছে। আয়াজের শূন্যতা যেন রুয়াতের ভালোবাসাকে তীব্র করে দিয়েছে। ভেবেছিল আয়াজকে কল দিবে, কিন্তু কী সব ভেবে আর দেওয়া হয়নি। প্রতিটি সময়ে আয়াজকে মনে পড়েছে তার। জাফরি যখন কথা বলতো আয়াজের সাথে তখন রুয়াতও বসে থাকতো। অনেক ব্যস্ততায় দিন কাটছে আয়াজের। জাফরির সাথে বেশিক্ষণ কথা বলেনি। টানা দুদিন পর আজ আবার আয়াজের সাথে দেখা হবে রুয়াতের। নিমি আসবে রুয়াতের বাসায়। দুজনে একসাথে রেডি হয়ে তারপর কলেজে যাবে এখান থেকে। তাদের সবার ড্রেস কোড ছিল কালো। সেই মোতাবেক নিমি ঠিক করলো সে আর রুয়াত একই রকমের শাড়ি পরবে। ড্রেসও পরতে পারবে, কিন্তু নিমি চাচ্ছিল তারা দুজন একই রকমের শাড়ি পরুক। তাই রুয়াত আর মানা করতে পারল না। শাড়ি পরার অভ্যেস আছে তার। বেশ কয়েকবার ইনিমা আর মেহেরুবা পরিয়েছে তাকে। নিমি খুব তাড়াতাড়ি চলে আসলো রুয়াতের বাসায়, কারণ যথা সময়ে আজ কলেজে উপস্থিত থাকতে হবে সবার। মেহেরুবা দুজনকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল, আর ইনিমা সাজিয়ে দিল। বেশ সুন্দর লাগছে তাদেরকে। রেডি হওয়া শেষ করে তারা রওনা হলো কলেজের উদ্দেশ্যে। আজ যেন কলেজকে নতুন রূপ দেওয়া হলো। সবকিছুই বদলে ফেলা হয়েছে। রুয়াত আর নিমি তারা ভালো একটা জায়গা দেখে বসে পড়ল। প্রায় 1 ঘন্টা বাদে আয়াজের আগমন ঘটে। কলেজের সব স্যার ম্যামরা মিলে বরণ করলো আয়াজকে। রুয়াত উদ্গ্রীব হয়ে আছে আয়াজকে দেখার জন্য। অস্থির হয়ে উঠেছে সে। অনেক সময় পর আয়াজ স্টেজে আসলো। তার পিছনে অনেক ছেলে, আরও বেশ কিছু নেতাও এসেছে সাথে। রুয়াত শুধু শাহেদকে ছাড়া আর কাউকেই চিনতে পারল না। যে যার মতো ব্যস্ত হয়ে আছে। কতগুলো মেয়ে স্টেজে আয়াজের পাশে দাঁড়িয়ে আছে, যারা উপস্থাপনা করবে পুরো অনুষ্ঠান। কিন্তু এদেরকে রুয়াতের একদম সহ্য হচ্ছে না। নিমির হাত ধরে চেপে বসে রইল। নিমি অনেকক্ষণ যাবৎ দেখছে রুয়াত কেমন ব্যবহার করছে। রুয়াত, তুই এমন করছিস কেন? স্বাভাবিক অবস্থানে ফিরে আসে রুয়াত। নিমির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, কই না তো। কথাটি বিশ্বাস হলো না নিমির। রুয়াত আসল কথা বলেনি তাকে। তুই আমায় সত্যিটা বলিসনি কিন্তু। ঘাবড়ে গেল রুয়াত। নিমির পাল্লায় পড়ে সত্যিটা বলেই ফেলল। হাঁ হয়ে আছে নিমি। তার কান যেন চলছে। আদেও কি কথাটা সত্যি শুনেছে সে? নিমি একবার রুয়াতের কপাল চেক করে। না, ঠান্ডা আছে। নিমির এরূপ আচরণে বিরক্ত প্রায় রুয়াত। আশ্চর্য, এমন করছিস কেন তুই? ঠোঁট চেপে হাসি বন্ধ করলো। বান্ধবী প্রেমে পড়েছে, তাও আবার রুয়াত। না, এমনি একটু হাসি এসেছে। আসলে সরাসরি কথাটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। রুয়াত চুপ হয়ে বসে আছে, দৃষ্টি নিচের দিকে। নিজের কাছে নিজের এখন লজ্জা লাগছে। সে আসলেই কি ভালোবাসে? মাথা একদম ধরে গিয়েছে তার এটা ভাবতে ভাবতে। সব কথা শোনার পর তোর আসলে কি মনে হচ্ছে? নিমি তার গলাটা একটু পরিষ্কার করলো। এ কেমন মেয়ে, ভালোবাসা পর বুঝতে পারছে না যে সে আসলেই ভালোবাসে কিনা।
আমার মনে হচ্ছে তুই ওই যে স্টেজে বসে থাকা লোকটাকে ভালোবাসিস। রোয়াত চকিত নজরে তাকালো আয়াজের দিকে। এতদিন আয়াজ পাগলামো করেছে, এখন সেও কি সামিল হবে? নিজের মনকে বিশ্বাস করতে পারছে না রোয়াত। দুদিন আয়াজ তার কোনো রকম খোঁজ নেয়নি, আর এই দুদিনের মধ্যেই ভালোবেসে ফেলবে, নাকি আয়াজের জন্য জমে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে অনুভূতিগুলো বিশাল সমুদ্রের ন্যায় হয়ে গিয়েছে। বিন্দু বিন্দু ঘাম এসে জমা হলো রোয়াতের কপালে, ভেতরের সব কিছুতে যেন উত্তাল ঝড় বইছে। আচ্ছা, উনি দুদিন আমার কোনো খোঁজ খবর বা কল মেসেজ কিচ্ছু দেয়নি। আমি সারাক্ষণ শুধু ভাবতাম উনি আমায় কল দিবে, কিন্তু বরাবরই ফল শূন্য এসেছে। অস্থির হয়ে থাকতাম আমি তার জন্য। এর মানে কি আমি তাকে ভালোবাসি? দুদিনে কি সত্যিই ভালোবাসা যায়? আমি কেন মানতে পারছি না? নিমি হতাশ চোখে তাকালো রোয়াতের দিকে। নতুন নতুন ভালোবাসলে যা হয় আর কি। তুই তাকে আগে থেকেই ভালোবেসেছিস, হয়তো সেইভাবে উপলব্ধি করতে পারিসনি। তোর মনে তার জন্য নতুন নতুন অনুভূতি জন্মেছিল, কিন্তু তুই তখন বুঝিসনি। এই যে সে তোর কোনো খোঁজ খবর নিল না, তুই অস্থির হয়ে উঠেছিস তার সাথে কথা বলার জন্য। এর মানে কি দাঁড়ায়? তুই সত্যিই সত্যিই ওনাকে ভালোবেসে ফেলেছিস, ওনার অনুপস্থিতিতে ভালোবাসাটা উপলব্ধি করতে পেরেছিস। রুয়াতের ক্ষান্ত মন শান্ত হলো না, অস্থিরতা বেড়েই চলেছে। তুই শুধু বল, আমার কেন মেনে নিতে কষ্ট হচ্ছে? ভালোবাসলেই কি এমন হয়? নিমি রুয়াতের মাথায় হাত দিয়ে বলে, শোন, তুই লাজুক চুপচাপ একটা মেয়ে। অন্য কারো ক্ষেত্রে কি হয় আসলে জানি না। তুই তাকে ভালোবাসিস এটা তো বুঝতে পেরেছি, কাছ থেকে তাকে চিনতে পারিসনি। সে কেমন বুঝতে পারিসনি। যখন সে তোর থেকে একটু দূরে সরে গেল, তখন তোর ভিতর অস্থিরতা কাজ করলো। আর তুই একটা জিনিস সহজে মেনে নিতে পারিস না, তাই তোর এমন হচ্ছে বোধহয়। তার সাথে তো তোর বিয়ে ঠিক হয়ে আছে, তাহলে তো হারানোর কোনো চিন্তাই নেই। আর তুই কথাটা মেনে নিতে পারলেই হলো। আর বিয়ের তো বেশি দেরি নেই, এখন সব কিছু মেনে নিলে তোর জন্যই ভালো হবে। তোর বর্তমান কার্যকলাপে এটাই বোঝায় তুই তাকে ভালোবাসিস। রুয়াত মাথা নিচু করে বসে আছে। নিমির প্রত্যেকটি কথা তার কানে ভাসছে, বুক ধকধক করছে। যদি ভালোই বেশি থাকে তাহলে এমন হবে কেন? সবাই তো চায় বিয়ের আগে তার মন পরিবর্তন হোক, আয়াজকে বুঝুক, ভালোবাসুক। তাহলে আজ কেন এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে? এখন যদি এমন হয় তাহলে ভবিষ্যতে কি হবে? বড় একটা শ্বাস নিল, অতঃপর স্টেজে বসা শুভ্র পাঞ্জাবি পরিহিত আয়াজের দিকে তাকালো। স্টেজে বসা লোকটির দিকে অপলকভাবে তাকিয়ে আছে রুয়াত। হঠাৎ কিভাবে যেন এই বিরক্তিকর লোককে ভালোবেসে ফেলে তার জানা নেই। রুয়াতের এহেন চাহনি দেখে নিমি না হেসে পারল না। হুঁশ ফিরে আসে রুয়াতের, চোখ মুখ কুঁচকে তাকায় নিমির দিকে। এভাবে অহেতুক কারণে হেসে বেড়াচ্ছিস কেন? হাসি বন্ধ হয়ে গেল নিবিড়। তুই যে ওনার প্রেমে পড়ে পাগল হয়েছিস সে খেয়াল আছে কি? বিরক্ত হয়ে রুয়াত বলে, বাদ দে না, আমারটা আমি বুঝবো। আর এসব বিষয় নিয়ে একটা কথাও শুনতে চায় না নিমি। চুপ হয়ে রইল নিমি। রুয়াতের কথা মতন আর কথা বাড়াতে চাইল না। দুজনের দৃষ্টি সামনের দিকে। অনুষ্ঠান উপস্থাপনা করলো সে মেয়েগুলো। এক পর্যায়ে আয়াজকে বলা হলো পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে। আয়াজ অনেক কথা বলল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে। কলেজের অনেক স্যার মিলে আয়াজকে কিছু উপহার দেয়, হাসি মুখে গ্রহণ করে সব কিছু। আজ আয়াজ তার সাথে বডিগার্ডও এনেছে সাথে করে। এত মানুষের ভিড়ে থাকবে, কখন কি হয়ে যায় বলা তো যায় না। ইকরামুলকেও বলা হয়েছে। আজ অনেক নেতারাই এখানে উপস্থিত রয়েছে। সবার সাথে আয়াজের ভালো সম্পর্ক থাকলেও বরাবরের মতোই ইকরামুল আর আয়াজের সম্পর্কের কোনো রকম উন্নতি নেই। পাশাপাশি বসে আছে দুজন। ইকরামুল সবার সামনে আয়াজকে ছোট করেছে আজ। সে অনেক আগেই এখানে এসেছিল। যখন এমপির আগমন ঘটে বা স্টেজে ওঠে তখন ইকরামুল তার জায়গায় বসেছিল। আয়াজ স্টেজে ওঠার সময় সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছে, কিন্তু ইকরামুল বসেছিল, যা সবার কাছেই দৃষ্টিকটু লেগেছে। সবাই আয়াজের সাথে কথা বলার জন্য প্রায় অধীর আগ্রহে বসেছিল। আর সেখানে পাশে একজন এমপি বসে থাকার পরও কোনো হেলদোল নেই ইকরামুলের। আয়াজ সেসব কথা মাথা থেকে ছেড়ে ফেলে তার প্রেয়সীর দিকে তাকিয়ে আছে।
তা এত মানুষের ভিড়ে বোঝার উপায় নেই যে আয়াজ কার দিকে তাকিয়ে আছে। প্রেয়সীর যেন আজ নতুন রূপের সূচনা হয়েছে, মায়াময়ী রূপ জন্মেছে। অধর প্রসারিত হলো আয়াজের। শুধুমাত্র নিজের পেশার কাছে হেরে গিয়ে আজ রুয়াতের পাশে বসার সুযোগটুকু হলো না। মানুষ তাকে নিয়ে নানান কথা রটাবে, চরিত্রহীন ভাববে তাকে। দুদিন রুয়াতের সাথে কথা বলতে না পেরে তার হৃদয়টুকু আবার অশান্ত হয়ে উঠেছে। নজর সরিয়ে আয়াজ অনুষ্ঠানে মনোযোগ দিল। শাহেদ এগিয়ে এসে আয়াজের কানে বলে, স্যার ইকরামুল কার সাথে কথা বলার জন্য উঠে গিয়েছে। ও আজ আপনাকে অসম্মান করেছে, এবারও চুপ করে থাকবেন স্যার। ইকরামুলের ব্যবহারের কথা স্মরণ করতেই চোয়াল শক্ত হয়ে এলো আয়াজের। শুধুমাত্র এটা একটা অনুষ্ঠান দেখে কোনো রকম সিন ক্রিয়েট না করে মানবতার খাতিরে বসে আছে। যদি আয়াজ সেরকম কিছু করতো তাহলে যুদ্ধের ময়দান বেঁধে যেত এখানে। শাহেদ, শান্ত থাকো। এভাবে হুটহাট মাথা গরম করলে চলবে না। ওর করা প্রত্যেকটা অপমানের হিসেব তুলব। শাহেদের শরীর রাগে রীতিমতো যেন ফেটে যাওয়ার উপক্রম। কোনো মতেই সে আয়াজের অসম্মান হোক সেটা চায় না। শাহেদ সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল আয়াজের পিছন বরাবর। ইকরামুল এখানে নেই, কেউ কল দিয়েছে তাই কথা বলার জন্য উঠে গিয়েছে। এই ফাঁকে আয়াজ একজনকে বলে দিয়েছে ইকরামুলের যত দোকান আছে সবগুলো যেন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়। বেশ কিছু প্রমাণ তার হাতে এসেছে, শুধু অনুষ্ঠান শেষ হবার পালা। এরপর আয়াজ বুঝিয়ে দিবে ইকরামুলের জায়গা আসলে ঠিক কোথায় হওয়া দরকার। অনুষ্ঠান প্রায় শেষের দিকে, সবার মন্তব্য শেষ হয়ে গিয়েছে। আধা ঘন্টা পর অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এর মাঝ থেকে ইকরামুল আগেই বিদায় নেয়। তার সব দোকান বন্ধ হয়ে গিয়েছে শুনে মাথা ঠিক ছিল না। আশেপাশের দোকানের মালিকেরা খবর দিয়েছে পুলিশ এসে নাকি দোকানগুলো বন্ধ করে দিয়েছে। এমন খবর শুনেই ইকরামুল চলে যায়। অনুষ্ঠান শেষে যে যার মতো বাসায় চলে যায়। রুয়াত নিমিকে আটকে রেখেছে শুধু আয়াজের সাথে কথা বলার জন্য, কিন্তু এত ছেলেরা তাকে ঘিরে আছে যার কারণে সাহস পাচ্ছে না। একসময় নিমি চলে যায়, ওর ভাইয়া কল দিয়েছিল। অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে, যেখানে মানুষের সমাগম খুবই কম। প্রায় বেশিরভাগ মেয়েরা চলে গিয়েছে। আরও কিছু কিছু রয়েছে যারা কেউ কেউ ছবি তুলছে, এক জায়গায় বসে কথা বলছে, কিন্তু রুয়াতের সাথে কেউই নেই। আর না রুয়াত বসে কারোর জন্য অপেক্ষা করছে। এই জায়গা বর্তমানে তার প্রেয়সীর জন্য নিরাপদ নয়। আয়াজ হেড স্যারের লাইব্রেরি থেকে রুয়াতকে দেখেই যাচ্ছে। শাহেদকে ডাক দিয়ে বলল, তোমার ম্যাডামকে বলো বাসায় চলে যেতে। আয়াজের কথা মতো শাহেদ রুয়াতের কাছে গেল। শাহেদকে আসতে রুয়াত অবাক হয়। হঠাৎ আয়াজের সাথে লোক কেন রুয়াতের দিকে আসছে? শাহেদ ভদ্রতা বজায় রেখে প্রথমে রুয়াতকে সালাম দিল। আসসালামু আলাইকুম ম্যাডাম, স্যার আপনাকে বলেছে বাসায় চলে যেতে। জিহ্বা দ্বারা অথর ভেজালো মেয়েটা, যার জন্য বসে অপেক্ষা করছে, সে এখন বলছে বাসায় চলে যেতে। আপনার স্যারের কাজ শেষ হবে কখন? তিনি কখন বাসায় যাবেন? শাহেদ সৌজন্যবোধক হাসি দিয়ে বলল, ম্যাডাম স্যারের কাজ শেষ হতে সময় লাগবে। এখানে কাজ শেষ হলে আবার অন্য কোথাও যাবেন। স্যারের আজ গুরুত্বপূর্ণ মিটিং আছে ম্যাডাম। রুয়াত ছোট্ট করে উত্তর দিল, ও। তৎক্ষণাৎ কল আসে শাহিদের মোবাইলে। পকেট থেকে মোবাইল বের করে দেখে আয়াজ কল দিয়েছে। তড়িঘড়ি করে কল রিসিভ করে শাহেদ। রিসিভ করতেই আয়াজের কণ্ঠস্বর ভেসে ওঠে, তোমার ম্যাডামকে রিকশায় তুলে দিয়ে এখানে আসো। জি স্যার। কল কেটে দেওয়ার পর শাহিদ মোবাইল আবার পকেটে ঢোকাতে ঢোকাতে বলে, ম্যাডাম স্যার বলেছে আপনাকে রিকশায় তুলে দিতে, এরপর আমায় যেতে হবে স্যারের কাছে। চলুন ম্যাডাম আপনাকে রিকশায় তুলে দিয়ে আসি। চারপাশে তাকালো রুয়াত। কিছু ছেলে মেয়েরাও চলে গিয়েছে যারা এতক্ষণ এখানে ছিল। কোনো মেয়েরা নেই, যা আছে সব ছেলেরা যারা আয়াজের কাছে। রুয়াত আর থাকতে চাচ্ছে না এখানে। ভাইয়া আমি চলে যেতে পারবো, আপনার আসার দরকার নেই। না না ম্যাডাম, চলুন আমিই দিয়ে আসি আপনাকে। রুয়াত আর মানা করল না। শাহিদ রুয়াতকে রিকশায় তুলে নেয়। বাসায় চলে আসে সে। আজও সেই মানুষটার সাথে কথা হলো না, ভালো লাগছে না তার। বাসায় এসেই দেখে জাফরি দৌড় দিচ্ছে একা একা। রুয়াতকে দেখেই স্থির হয়ে দাঁড়ায়, কিন্তু সে কি শান্তশিষ্ট মেয়ে স্থির হয়ে দাঁড়িয়েই থাকবে? রুয়াতকে দেখেই একদম দৌড়ে ঝাঁপিয়ে পড়ে তার কোলে। শাড়ি উল্টো পাল্টা হয়ে গেল তার। একটু আদ্র গলার স্বর কঠিন করে বলল, জাফরি তুমি বড় হয়েছো
না? আর এভাবে দৌড়ে আসবে না কারো কোলে। কেউ বাহির থেকে আসলে তার শরীরে ময়লা থাকে, সে ফ্রেশ হওয়ার পর তারপর তুমি তার কোলে উঠবে, ঠিক আছে? ছোট অবুঝ মেয়েটা মাথা নাড়ল তার মিমিমের কথায়। রুয়াতের কণ্ঠস্বর শুনে ইনিমা তার রুম থেকে বেরিয়ে আসে। দিনকে দিন তার শরীরও একদম দুর্বল হয়ে যাচ্ছে, তাই বেশি একটা রুম থেকে বের হয় না সে। ইনিমা হেসে বলে, আমার মেয়ে হলেও মিমিমের মতোই নম্রভদ্র হয়েছে। রুয়াত মৃদু হাসল বোনের কথায়। জাফরিকে কোল থেকে নামিয়ে উপরে চলে যায়। দীর্ঘ কয়েক ঘন্টার শাড়ি পরে প্রায় অধৈর্য হয়ে গিয়েছে। ফ্রেশ হয়ে একটা কমফোর্ট ড্রেস পরে নেয়। সারা দিনের ক্লান্তিতে একসময়ে ঘুম এসে পড়ে রুয়াতের। আজ যে গুরুত্বপূর্ণ মিটিং ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে। ইকরামুলের দোকানের সামনে মেয়ের আরও অন্যান্য অনেক নেতা এসে ভিড় জমিয়েছে। পুলিশের সাথে ক্রমাগত তর্ক করে যাচ্ছে ইকরামুল। আয়াজকে খবর দেওয়া হয়েছিল কিন্তু সে এখনো এসে উপস্থিত হয়নি। আয়াজ নিজেও জানে সে এখানে না এলে কখনো কেউ সমাধান করতে পারবে না, তাই একটু ভাবসাব নিয়ে নিচের অফিসে বসে আছে। এদিকে ইকরামুলের মাথা প্রায় পাগল হয়ে গিয়েছে। পুলিশ কোনো মতেই তার দোকানগুলো ছাড়ছে না, এমনকি দোকানের ভিতরেও প্রবেশ করতে দিচ্ছে না। এক প্রকার না পেরে আয়াজকে অনুরোধ করে এখানে আসার জন্য। ইকরামুলের অনুরোধের কথা শুনে বিদ্রুপ হাসি দেয়। যে মুভির মজা নেই সে মুভি কখনো আয়াজের ভালো লাগে না। গাড়ি, গার্ড আর তার দলের কিছু লোক নিয়ে বেরিয়ে পড়ে। ঘটনাস্থলে গিয়ে দেখে সবাই প্রায় একদম জোট পাকিয়ে আছে। আয়াজের প্ল্যান মতোই সব এগোচ্ছে, ধীর পায়ে আগায় সেখানে। আয়াজ আগেই পুলিশ প্রশাসকের সাথে বৈঠক করে, সব জানায়, প্রমাণও দেখায়। আর পুলিশ প্রশাসককে বলা হয়েছে যেন আয়াজ সেখানে উপস্থিত হলেই যেন সব ঘটনা মানুষকে জানাবে। তারাও সেরকম কাজ করেছে, কিন্তু কারণের ভিত্তিতে 4 মাস ইকরামুলের দোকান টোটালি বন্ধ রাখার ঘোষণা জানায়। মাথায় হাত দিয়ে বসে আছে ইকরামুল। অনেকে ইকরামুলকে বুঝিয়েছে, কিন্তু তার মাথা ঠিক নেই। সবকিছুর জন্য মনে মনে আয়াজকে দোষারোপ করছে। সবাই চলে গেল, আয়াজ আর শাহেদ থেকে গেল সেখানে। ইকরামুলের কাঁধে হাত দিয়ে বলল, তোমাকে আমি বুঝিয়েছিলাম ইকরামুল, কিন্তু তুমি বোঝোনি। এসব অনৈতিক কাজ করলে চলে বলো? রক্তিম চোখে তাকায় ইকরামুল আয়াজের দিকে। এ যেন কাটা ঘায়ে নুনের ছিটা। পিছনে দাঁড়ানো শাহেদ পৈশাচিক আনন্দ পাচ্ছে। কাঁধ থেকে ঝাড়া দিয়ে হাত সরিয়ে দিল আয়াজের। সব কিছুর পিছনে আপনি ছিলেন, তাই না? হাসে আয়াজ। তোমার কি আমাকে আজাইরা থাকার মানুষ মনে হয় ইকরামুল? ইকরামুল কটমট করে তাকায় আয়াজের দিকে। যারা আমাকে আজ এমন দুর্দশা পরিস্থিতিতে এনেছে তাদের কাউকে ছাড় দিব না আমি। আয়াজ হাসতে হাসতে চলে আসলো। এটা তো কিছুই না, আরো কত কাহিনী বাকি আছে। আয়াজ সেখান থেকে চলে আসলো। এখানে তার কাজ শেষ হয়নি, আরো অনেক কাজ বাকি আছে। সে কাজের উদ্দেশ্যে রওনা দিল অন্য জায়গায়। ইকরামুল ফোন করে জানিয়ে দিল যেভাবেই হোক আজ যেন আয়াজকে কোনো মতেই বাড়ি ফিরতে দেওয়া না হয়। ইকরামুলের দলের লোকেরা তাকে বোঝালো আয়াজের সাথে এমন কিছু করলে তারা ফেঁসে যাবে, কিন্তু প্রতিশোধের তাড়নায় পাগল ইকরামুল তাদের কথা মানতে রাজি হলো না। আর তারা ইকরামুলের জন্য বাধ্য হয়ে কথাটি মানতে রাজি হলো। সন্ধ্যায় পড়ার টেবিলে বসে পড়ছে রুয়াত। তার রুমেই ইনিমা আর জাফরি মায়া চৌধুরীর সাথে কথা বলছে। হঠাৎ আরহামের কল আসায় মায়া চৌধুরীর কল কেটে দেয় ইনিমা। কল রিসিভ করতেই আরহাম ভাঙা গলায় কিছু একটা বলল, যা শুনে রীতিমতো ইনিমার শরীর কাঁপছে। রুয়াতকে ডাক দিল। রুয়াত ইনিমার এমন কাণ্ডে ছুটে এলো বোনের কাছে। ইনিমার গালের দুপাশে হাত রেখে জানতে চাইল কি হয়েছে, কিন্তু সে নিশ্চুপ। অনেক জিজ্ঞেস করার পর ইনিমা বলল, আয়াজের অ্যাক্সিডেন্ট হয়েছে। স্তব্ধ রুয়াত। আয়াজের সাথে ঘটে যাওয়া এমন ঘটনা শুনে যেন তার শরীর কেঁপে ওঠে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তার শরীরের প্রবাহিত রক্ত যেন হঠাৎ করে থেমে যায়। ইনিমা তড়িঘড়ি করে জড়িয়ে ধরে বোনকে। রুয়াত, নিজেকে শান্ত রাখ, এমন করলে চলবে না। ইনিমা মেহেরুবাকে ডাকে। আরহাম বলেছে মায়া চৌধুরীকে নিয়ে যেন তারা তাড়াতাড়ি হসপিটালে পৌঁছয়। সবাই হসপিটালে পৌঁছয়। মাঝপথ থেকে মায়া চৌধুরীকে নিয়ে যায়। রুয়াত সারাক্ষণ গাড়িতে বসে কেঁদেছে। সবাই এতবার করে বলেছে কাঁদতে না, তাও আয়াজের এমন ঘটনা শুনে নিজেকে সামলাতে পারেনি। ভীষণ খারাপ লাগছে তার। মেহেরুবা তার মেয়েকে অনেক বোঝায়।
না, কোনো লাভ হলো না, মেয়ের কান্না বন্ধ হচ্ছে না। রুয়াতের এরকম আচরণে সবাই কিছুটা অবাক হয়। শুধুমাত্র এমন প্রতিকূল মুহূর্তে এসব নিয়ে এত বেশি মাথা ঘামায়নি। মায়া চৌধুরী এসেই ছুটেছে ছেলের কাছে। আয়াজের এমন হয়েছে শুনে তার হৃদয় যেন কাতর হয়ে আছে। চোখের শান্তি মেটাবার জন্য তিনি ছুটলেন ছেলের কাছে। আয়াজ খুব কম জায়গায় ব্যথা পেয়েছে, আবার যে জায়গাগুলোতে পেয়েছে সেগুলো একদম অনেক ক্ষত হয়েছে। ডাক্তার সব চেক আপ করার কিছু মেডিসিন লিখে দেয়, এগুলো খেলে ঠিক হয়ে যাবে। আজকের দিন হসপিটালে থেকে কাল বাসায় চলে যাবে। মূলত আরহাম আজ বাসায় নিতে দিবে না, তাই বাধ্য হয়েই আয়াজের এখানে থাকতে হচ্ছে। মায়া চৌধুরী কাঁদছেন ছেলেকে বুকে জড়িয়ে। আয়াজ আর আরহাম অনেক বুঝিয়েছে তাকে, কিন্তু তার মনের ভয় সংকট কোনোটিই দূর হচ্ছে না। আজ যদি তার আদরের ছোট ছেলের কিছু হয়ে যেত, নিজেকে কিভাবে ক্ষমা করতেন তিনি? মায়া চৌধুরী কখনো চায়নি ছেলে রাজনীতি করুক। এই অবাধ্য ছেলে আর কার কথা শোনে? পরিবারের বিরুদ্ধে গিয়েই রাজনীতিতে যোগ দেয়। প্রথমে মায়া চৌধুরী আর ফজলুল চৌধুরী মত না দিলেও পরবর্তী সময়ে তারাও রাজি হয়েছেন। আয়াজ তার মায়ের মাথায় হাত বোলাচ্ছে। মা, আমার তেমন কিছু হয়নি তো, তুমি এত কেঁদো না। কয়েকদিন যেতেই দেখবে আমি ঠিক হয়ে গিয়েছি একদম। মন মানছে না মায়া চৌধুরীর। আরহাম এসে তার মায়ের হাত ধরে বলে, আয়াজ ঠিক হয়ে যাবে, এখন বাইরে চলো, সবার তো দেখা করা লাগবে। মায়া চৌধুরীর ছেলেকে ছেড়ে যেতে চাচ্ছিলেন না। আরহাম জোর করে বাহিরে নিয়ে আসে। এক এক করে ফজলুল চৌধুরী, মেহেরুবা, হান্নান মজুমদার দেখা করে আসে। একসাথে একজনের বেশি মানুষ দেখা করতে পারে না, হাসপাতালের কর্তৃপক্ষের নিষেধ রয়েছে। বাকি রইল ইনিমা আর রুয়াত। আরহাম তাদের সামনে এসে বলে, এখন কে আগে যাবে বলো, দুজনেই আমার খুব কাছের মানুষ। ইনিমা রুয়াতকে বলে। তুই আগে যা রুয়াত। রুয়াত মাথা নাড়িয়ে বলল, তুমি দেখা করে আসো। গলার অবস্থা 12টা বেজে গিয়েছে রুয়াতের। আজ ঘামে গরমে রৌদ্রের মধ্যে থেকে ঠান্ডা লেগেছে, তার উপর আয়াজের জন্য কেঁদেছে কতক্ষণ। সারাটা পথ রুয়াত কেঁদে কাটিয়েছে। এনিমা টিস্যু দিয়েছিল, সেটা পুরোপুরি ভিজিয়ে ফেলেছে। এখন কাঁদলে শুধু ওড়নায় চোখ মুখ মোছে। এনিমাই আগে দেখা করতে যায় আয়াজের কাছে। আয়াজ বেডে শুয়ে আছে, পেট ধরে গিয়েছে তার। এভাবে শুয়ে থাকা যায় নাকি? কেমন আছেন দেবর সাহেব? এনিমার কণ্ঠস্বর শুনেই আয়াজ তাকায় সেদিকটায়। সোজা সাপটা বলে, এই তো ভালো আছি। এনিমা আয়াজের সামনে গিয়ে বলে, কোন কোন জায়গায় লেগেছে? এখনো ব্যথা আছে? তেমন লাগেনি, মেডিসিন দিয়েছে, এখন ব্যথা একটু কম। এনিমা হেসে বলে, তোমার চিন্তায় একজন চেহারাটা কি বানিয়েছে, সামনে থেকে দেখলে বুঝবে। আসার সময় সারা পথ শুধু কেঁদেইছে। আয়াজ ভ্রু কুঁচকে ফেলে। শুধু রুয়াত ছাড়া আর কেউ নেই যে এখনো তার সাথে দেখা করেনি, তাই সর্বপ্রথম তার প্রেয়সীর কথাটিই মনে পড়ে। এসেছে? হুম। ইনিমা আরও কিছুক্ষণ কথা বলে আয়াজের সঙ্গে। ইনিমার আসতে দেরি হচ্ছে দেখে রুয়াত ওয়াশরুম থেকে মুখে পানি দিয়ে আসে। খুব বাজে লাগছিল তাকে। ইনিমা বের হয়ে আসে। এবার রুয়াত যাবে, হাত পা কাঁপছে, বুক ধুকপুক শুরু করছে। আয়াজকে একদম পুরোপুরি মন থেকে মেনে নেওয়ার পর এই প্রথম তার সাথে দেখা করবে। মনের ভিতর কেমন ভয় লাগা শুরু হয়েছে। না জানি আয়াজ কি বলবে, সে নিয়ে দুশ্চিন্তায় আছে। আরহাম নিয়ে যায় রুয়াতকে। কেবিনে রুয়াতকে দিয়ে আসার পর সে চলে আসে। আয়াজ বেডের পেছন দিকে বালিশ দিয়ে এখন হেলান দিয়ে বসে আছে, দুহাত বুকে গুজে আছে। কেবিনে ঢুকে রুয়াতের আর সাহস হয়নি সামনে এগোনোর, পা যেন চলছে না। আয়াজ ক্রমাগত দেখেই চলেছে রুয়াতের কর্মকাণ্ড। দূর থেকে আমাকে দেখা শেষ হলে এবার কাছে এসো। আমার তোমাকে দেখা শেষ হয়নি এখনো। রুয়াত মাথা তুলে তাকায় আয়াজের দিকে, আবার তৎক্ষণাৎ চোখ সরিয়ে ফেলে। কিন্তু আয়াজকে কিভাবে বোঝাবে তার ভয় করছে, সে সামনে এগোতে পারছে না। রুয়াত আসছে না দেখে একটু ধমক দিয়ে বলে, আসবে তুমি নাকি আমি উঠে আসবো বলো? আরহাম তখন বাহিরে দাঁড়িয়ে বলেছিল আয়াজ পায়ে ব্যথা পেয়েছে বেশি, আর রুয়াত কখনোই চায় না তার জন্য আয়াজের কিছু হোক, তাই দ্রুত পায়ে আয়াজের সামনে গিয়ে দাঁড়ায়। আয়াজ একটু সরে হাত ধরে রুয়াতের, টান দিয়ে বসায়। বসতে বললেও বসবে না, তাই ইচ্ছে করেই এমন করেছে। এত কাদার কি আছে? এমন মনে হচ্ছে আমি মরে গিয়েছি, তার জন্য এমনভাবে কেঁদেছো? বুকটা যেন ছ্যাদ করে ওঠে রুয়াতের। সামান্য অ্যাক্সিডেন্টের কথা সহ্য করতে পারেনি, আর সেখানে তো। রুয়াত একটু নিচু স্বরে বলল, এমন কথা বলবেন না দয়া করে, আমার কষ্ট হয় খুব। আয়াজ হাসে।
তার প্রেয়সী যে তাকে ভালোবাসে এটা খুব সহজেই উপলব্ধি করতে পেরেছে। এখন মনে হচ্ছে সে ব্যর্থ হয়ে যায়নি, শুধুমাত্র রুয়াতের মুখ থেকে শোনার অপেক্ষা। কোথায় কষ্ট হয় তোমার? রুয়াত আশেপাশে তাকায়। মাঝে মাঝে আয়াজ এমন এমন প্রশ্ন করে উত্তর দেওয়ার কোনো পথ থাকে না। আয়াজ রুয়াতের হাতের তালুতে ছোট ছোট চুমু দেয়। রুয়াত চোখ বন্ধ করে আছে। আয়াজ হেসে বলে, এইটুকু সহ্য করতে পারছো না? বড় বড় জিনিস কিভাবে সহ্য করবে সেটাই ভাবছি। সর্বাঙ্গ শরীর কেঁপে ওঠে রুয়াতের। হসপিটালে রয়েছে, তারপরও তার এমন লাগামহীন কথাবার্তা যাচ্ছে না। এখন কেমন আছেন আপনি? আয়াজের সম্পূর্ণ নজর রুয়াতের দিকে, কিন্তু বরাবরের মতোই রুয়াতের দৃষ্টি নিচের দিকে। এই তুমি আমার দিকে তাকাও। অন্য কোনো ছেলের দিকে চোখ তুলে তাকানো হারাম। তোমার সম্পূর্ণ নজর আমার উপর থাকবে। আমি পরপুরুষ নই। তাকাও আমার দিকে। রুয়াত একবার তাকালেও আবার চোখ সরিয়ে নেয়। আয়াজের চোখ অতিরিক্ত লাল হয়ে আছে। এমন ভয়ঙ্কর চোখের দিকে তাকানোর সাহস নেই রুয়াতের। আয়াজ তার প্রেয়সীর থুতনিতে হাত রেখে মাথা উঠিয়ে দেয়। চোখ মুখ লাল বানিয়ে ফেলেছো একদম। আমায় দেখো, তোমার থেকে একদম ভালো আছি। একটুও ভালো নেই আপনি। কিভাবে এসব হয়েছে? আয়াজ রুয়াতের দিকে তাকিয়ে আছে। রুয়াতকে কখনোই বলা যাবে না। যদি জানে রাজনীতি বিষয়ক ঝামেলা নিয়ে এমন হয়েছে, এখন যেভাবে ভালোবেসেছে তখন ভালোবাসার ভয়ও বাসবে না। আজ দেখা করতে চেয়েছিলে? বড়সড় ঢোক গেলে রুয়াত। জি, আপনি অনেক ব্যস্ত ছিলেন। হ্যাঁ, তোমার সাথের মেয়ে চলে গিয়েছিল, তুমি কেন দাঁড়িয়েছিলে? কলেজে তুমি ছাড়া আর কোনো মেয়ে ছিল না, আমি যা দেখেছি। চলে আসতে পারলে না? কত ছেলে ছিল। সেফটি জিনিস বোঝো তো আসলে। আয়াজ শেষের কথা একটু জোরেই বলেছে। রুয়াত তো তার সাথেই কথা বলতে গিয়েছিল। আপনি অসুস্থ, আর এটা হসপিটাল, দয়া করে জোরে কথা বলবেন না। শান্ত হয় আয়াজ। পরের বার থেকে মনে থাকে যেন। আর ভুলে গেলে সেটার জন্য শাস্তি পাবে। এখনকারটা তোলা থাকলো। আশা করি বুঝেছো। মাথা নাড়ায় রুয়াত। আমি আসি এবার। আয়াজ হাত ছেড়ে দেয় রুয়াতের। মেয়েটির সামনে থাকলে নিজেকে বড্ড বেশামাল লাগে। ইশারায় বলে চলে যেতে। রুয়াত চলে আসে বাহিরে। হান্নান মজুমদার আবার দেখা করে আসে আয়াজের সাথে। রুয়াত মেহেরুবার পাশে দাঁড়িয়ে আছে। মায়া চৌধুরী চলে যাবেন একটু পর বাসায়। আয়াজের সাথে আরহাম থাকবে। আরহাম কাউকে থাকতে দেয়নি, সবাইকে বাসায় যাওয়ার জন্য তাড়া দিচ্ছে। ইনিমা আরহামের পাশে দাঁড়ায়। তুমি কিভাবে সব দিক সামলাবে? আমি থাকি না হয়? আরহাম ইনিমার কাঁধে হাত দেয়। আমি পারবো সামলাতে। তুমি অসুস্থ এখন, বাসায় যাও, ফ্রেশ হও, রেস্ট নাও। কাল না হয় একবার আমাদের বাসা থেকে ঘুরে এসো। এই পাকে আয়াসকেও দেখা হয়ে যাবে। আচ্ছা। আরহাম সবাইকে গাড়িতে উঠিয়ে দেয়। আয়াজ বলেছে জলদি কাজ সেরে তার কাছে যেতে, আর আরহামও তাই করলো। কেবিনে দুজন পুলিশ এসেছে। আয়াজের অ্যাক্সিডেন্টের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। হসপিটালের কর্তৃপক্ষ শুধুমাত্র আয়াজের জন্য নিয়ম লঙ্ঘন করেছেন। পাশের কেবিন থেকে শাহেদকে নিয়ে আসা হয়েছে। আয়াজের থেকে শাহেদের বেশি ক্ষতি হয়েছে। হাতের কনুই আর পা ছিলে গিয়েছে একদম। গাড়িটার অবস্থা খুব খারাপ হলেও আয়াজের তেমন লাগেনি। আয়াজের প্রথমত ভুল হচ্ছে গার্ডদের ছাড়া কোথাও যাওয়া। কোনো পলিটিক্যাল কারণ ছাড়া আয়াজ গার্ড সাথে রাখে না, এটাই হচ্ছে তার সর্বোচ্চ ভুল। আয়াজ সোজা হয়ে বসে, তার দৃষ্টি জানালার দিকে। আমি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আপনারা ইকরামুলকে কোনো রকম শাস্তি দিবেন না। আরহামের রাগ হয় আয়াজের কথায়। এমন কথার কোনো ভিত্তি আছে? মানে যা মনে আসে তাই বলে। কেন? আবার যদি তোর ক্ষতি করার চেষ্টা করে তখন? শাহিদ আরহামের কথায় একমত। শুধু স্যারকে ভয় পায় বলে আজ আরহামের সাথে চিৎকার করে সহমত কথাটি বলতে পারছে না। আর আইন সবার ঊর্ধ্বে, সেখানে আয়াজের এরূপ কথা মেনে নিতে পারছে না পুলিশ প্রশাসক। দেখুন মিস্টার চৌধুরী, আমরা আইনের লোক, আর আপনার উপর এরূপ অ্যাটাক এসেছে। আমার যদি কাপটি মেরে বসে থাকি, আমাদের উপরের কোনো অফিসার এটা জানলে সমস্যা হবে। আপনি সুস্থ হয়ে উঠুন, আর আমরা ইকরামুলকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি। আপনার আর এসব নিয়ে চিন্তা করা লাগবে না। আয়াজ শান্ত স্বরে বলে, আইন আমি আপনাদের দেখাবো, শুধু বেশি না, 3টে দিন আমায় সময় দিন। আমি সুস্থ হয়ে নেই, তারপর আমার ব্যাপার আমি বুঝবো। আমার ব্যক্তিগত বিষয়ে কারো না জড়ানোটাই ভালো। পুলিশ প্রশাসক হকচকিয়ে গেল। আয়াজ তার কথা আবার তাকেই ফিরিয়ে দিল। জি, কিন্তু এবার থেকে সবসময় গার্ড রাখবেন সঙ্গে। আসি, আসসালামু আলাইকুম।
পুলিশ চলে যায়। শাহেদকে ধরে একটা নার্স তার কেবিনে দিয়ে আসলো। আরহামের মেজাজ গরম হচ্ছে। প্রতিবার তার ভাই এমন তেরামি করবে আর শেষে অস্ত্রের সাহায্য নিবে। কিছু কিছু সময়ে মানুষের কথাও শুনতে হয়। আয়াজ বিরক্তিকর শব্দ করলো। কথা বলো না, আমার আরও কথা শোনার প্রয়োজন নেই। আরহাম রাগে মুখটা ফিরিয়ে নিয়েছে। মিনমিন করে বলল, এই আত পাগলকে কে সামলাবে? আয়াজ শুনে ফেলেছে ঠিকই। আরহাম মুখটা বেজার করে রেখেছে। আয়াজ অট্ট হাসি দিয়ে আরহামের দিকে তাকায়। একমাত্র তোমার শালিকাই এই আত পাগলটাকে সামলাতে পারবে। সকাল সকাল আয়াজকে নিয়ে আসা হলো বাসায় শাহিদ হসপিটালে। ওর অবস্থা বেশি খারাপ। আরহাম সকালেই আয়াজকে নিয়ে বাসায় আসে। কাল রাতে হসপিটালে তুমুল ঝগড়া শুরু হয় দুজনের। আয়াজ যেহেতু খুব কম জায়গায় ব্যথা পেয়েছে তাই সে আর হসপিটালে থাকতে ইচ্ছুক নয়। মাথায় শুধু ইকরামুলকে কিভাবে শাস্তি দিবে সেটাই ভাবছে। মায়া চৌধুরী ছোট ছেলেকে দেখে জড়িয়ে ধরে। একপাশে আরহাম ধরে আছে। আয়াজের ব্যথা পায়ে সে দাঁড়িয়ে থাকতে পারছে না। মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, মা তোমাকে আর কত বোঝাবো বলো। আরহাম বিরক্ত স্বরে বলল, আহা মা, ওকে ছেড়ে দাও এখন। কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? রুমে যেতে দাও ওকে। মায়া চৌধুরী আয়াজকে ছেড়ে দিল। তার দোগালে হাত দিয়ে ছেলের কপালে চুমু খেলো। আমি চাই তুই সবসময় ভালো থাক বাবা। আয়াজ হাসে। আরহাম আর মায়া চৌধুরী ধরে নিয়ে যায় রুমে। তারা রুম থেকে চলে যাওয়ার পর আয়াজ একা একা চেঞ্জ করে ফেলে। এই সময়ে রুয়াদকে মনে পড়ছে খুব। সঠিক সময় বিয়ে করলে আজ রুয়াদ তার বউ হয়ে থাকতো। এসব কাজে সাহায্য করত মেয়েটা। রুয়াদের কথা মনে পড়তে হাসি ফোটে আয়াজের। স্যার, আজের তো কিছু হলো না, সে উল্টো সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। ইকরামুল টেবিলে মাথা দিয়েছিল। আয়াজের কথা শুনেই মাথা তুলে তাকালো তার দলের ছেলেটার দিকে। রক্তিম আভা মুহূর্তেই ছড়িয়ে পড়ল মুখে। আয়াজের জায়গায় শাহেদ এসে পড়েছিল। দলের লোকদের গাফিলতির ফল এটা। মাথায় ভরপুর চিন্তা ঘুরপাক খাচ্ছে। একদিকে তার দোকান বন্ধ হয়ে আছে। ইনকামের একটা জায়গা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। সাংসারিক ঝামেলা আর আয়াজের এরূপ অবস্থার জন্য আয়াজ যদি পুলিশের কাছে তার নাম বলে দেয় নিশ্চয়ই পুলিশ তাকে ধরবে, সে খেয়ালও আছে। সব মিলিয়ে বেহাল দশা ইকরামুলের। তোদের সবার গাফিলতির কারণে আয়াস সুস্থ আছে। তোদের আসলে আমি আমার দলে রাখি কেন কেন এত টাকা দিয়ে মাঝে মধ্যেই সেটাই বুঝতে পারছি না। এমন লম্পট কতগুলোকে রেখেছি আমি, নিজেই নিজের দুর্নাম করছি। ইকরামুলের চিৎকারে ছেলেটা একদম চুপসে যায়। বাকি সবাই লজ্জায় মাথা নিচু করে ফেলে। ইকরামুল যে শুধু আজ তাদের এসব বলছে তা না, এটা তার নিত্যদিনের বলা কথা। এমন কোনো দিন নেই যে ইকরামুল তার দলের লোকদের উপরে চিৎকার করেনি। রাগে ফুঁসছে সে। আয়াজের দলের আশরাফকে জলদি বল আমার সাথে দেখা করতে। কাল দেখলাম না ওকে, বউয়ের সাথে সময় কাটাচ্ছে নিশ্চয়ই। কটপট করে কথাটি বলে ইকরামুল। তার মন চাচ্ছে আশরাফকে মাটিতে পুঁতে ফেলতে। মেজাজ চরম পর্যায়ে গরম আছে। আশরাফকে কল দেওয়ার প্রায় 20 মিনিট পর ইকরামুলের অফিসে। আশরাফকে দেখেই ইকরামুলের যেন শরীরে আগুন ধরে যায়। এত কিছুর পরও আশরাফের কোনো দেখা পায়নি সে। রাগে টেবিলের উপর থাকা গ্লাসের পানি আশরাফের মুখে মারে। খুব আনন্দে আছিস তাই না? খুব ফুর্তি করছিস। একবারও কাল দেখা করতে আসলি না। বলেছিলাম না আয়াজের সম্পূর্ণ প্ল্যান আমায় জানাবি, কিন্তু তুই কি করেছিস? আর তুই জানিস আয়াজের জন্য আমার সব দোকান বন্ধ হয়ে গিয়েছে। শুনেছিস কারো থেকে? আয়াজ এত প্রমাণ কোথায় পেল বল? আশরাফ লজ্জায় মাথা নিচু করে আছে। তার বউয়ের ডেলিভারি ছিল কাল। এমন না যে আয়াজের কাছেও গিয়েছে, কারোর সাথে দেখা করেনি। বউয়ের জন্য চিন্তায় কোনো কিছুর খবর নেওয়া হয়নি। ইকরামুল যে প্রতিশোধের আগুনে পাগল হয়ে গিয়েছে বুঝতে বেশি সময় লাগলো না আশরাফের। নিজেকে তথস্থ করে বলে, স্যার, আমার বউয়ের কাল ডেলিভারি ছিল। আয়াজ স্যারের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি সেখানেও যাইনি। কাল শুধু। ইকরামুল আর বলতে দিল না আশরাফকে। ধমক দিয়ে চুপ করিয়ে দিল। শোন, বেশি চালাকি কখনো করার চেষ্টাও মাথায় আনিস না। যদি আমার সাথে এমন করার দুঃসাহস দেখিয়েছিস তাহলে বুঝবি এই ইকরামুল কি জিনিস। দ্রুত পা ফেলে ইকরামুল চলে যায়।
আশরাফ মাথা দুপাশে ঘুরিয়ে সবাইকে দেখে নিল। উপস্থিত সবাই মাথা নিচু করে আছে। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে আশরাফ আবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আপাতত তার মাথায় শুধু তার বউ আর সদ্য জন্ম নেওয়া সন্তানের কথা মাথায় ঘুরছে। সন্ধ্যার পর একবার আয়াজের সাথে দেখা করতে যাবে। আজ বৃষ্টি হচ্ছে মুষলধারে। রুয়াদ জাফরিকে কোলে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দুজন বৃষ্টি দেখছে। কারেন্টও নেই, তাই তারা বারান্দায় এসেছে। রুমে ইনিমা আরহামের সাথে কথা বলছে। জাফরি হাত বাড়িয়ে বৃষ্টির পানি ভিতরে এনে রুয়াতের মুখের উপর ছাড়া দিচ্ছে। রুয়াত বাচ্চাটির আনন্দ উপভোগ করছে। ইনিমা ফোনের একপাশে শুয়ে আছে। আরহাম ভিডিও কল দিয়েছে। আজ আসবে বাসায়? ইনিমার শরীর খুব দুর্বল, তাও বলে, হ্যাঁ আসবো। আমার তো উচিত একবার আয়াজকে দেখে আসা, নাহলে মানুষ কি ভাববে। শুনো এনিমা, শরীর ভালো থাকলে আসবে, না হলে আসার দরকার নেই। আর মানুষের ভাবাভাবিকে এত পাত্তা না দেওয়াই ভালো। আজ অনেক পলিটিক্যাল লোকজন বাসায় আসবে আয়াজের সাথে দেখা করার জন্য। তাহলে তো মায়ের উপর আজ অনেক চাপ পড়বে। আর আমি মাকে একটু টুকটাক হেল্প না করলে ওনার কাজ শেষ হয় না। আমি আসবো আজ, তারপর বিকেলেই চলে যাব। এখন তো সবে মাত্র 11টা বাজে। আরহাম তার অফিসে বসে আছে, বউয়ের কথায় মাথা দোলায়। এসো, সমস্যা নেই, আমি গাড়ি পাঠাবো তোমার জন্য। হ্যাঁ। আচ্ছা শোনো, রুয়াদকেও নিয়ে এসো তোমার সাথে, তারপর দুজন একসাথে বিকেলে চলে যেতে পারবে, সমস্যা নেই। তুমি আমায় রেডি হয়ে আবার একটা কল দিও, আমি আসবো তোমাদের নিতে। ইনিমা মাথা নাড়ায়, কল কেটে দেয়। শোয়া থেকে উঠে বসে, হালকা করে হাত খোপা করে ফেলে। এক্ষুনি গেলে মায়া চৌধুরীর কিছু হেল্প করতে পারবে। সে ঠিক করলো এই সময়ে যাবে ওই বাড়িতে। রুয়াদকে বলার আগে আগে মেহেরুবার কাছে গেল পারমিশন নেওয়ার জন্য। মেহেরুবা শোনার পর রুয়াদকেও যাওয়ার অনুমতি দিল। ইনিমা আবার আসে রুমে, রুয়াদকে ডাক দেয়। ইনিমার ডাকে রুয়াদ তাড়াতাড়ি জাফরিকে নিয়ে রুমে আসে। আপু ডেকেছিলে? এনিমা আলমারি থেকে একটা 3 পিস বের করতে করতে বলে। আমি আর তুই এখন ওই বাসায় যাচ্ছি। রুয়াদ কিছুটা অবাক হয় কথাটা শুনে। আপু আমি কিভাবে? আর মা যেতে দিবে না বোধহয়। আমি মাকে বলেছি, আর মা অনুমতিও দিয়েছে। তুই তাড়াতাড়ি রেডি হ, একটু পর আরহাম আসবে আমাদের নিতে। রুয়াদ মাথা নাড়ায়। জাফরিকে বেডে বসিয়ে ওয়াশরুমে চলে যায়। সেও এনিমার মতো একটা 3 পিস বের করে পরে নেয়। তাদের রেডি হওয়া শেষে এনিমা কল দেয় আরহামকে। আরহাম এসে তাদের নিয়ে যায়। আজকে অনেক গার্ড বাসার সামনে। রুয়াদ তাদের দেখে ভ্রু কুঁচকে ফেলে। তার মাথায় শুধু এটাই ঘুরছে, আর সময় কেন এরা থাকে না। আজ এত গার্ড বাসার সামনে থাকার কারণ বুঝছে না রুয়াদ। আরহাম গাড়ি থামায় বাসার সামনে। এনিমা রুয়াতের হাত ধরে ঢুকে বাসার ভিতরে। মায়া চৌধুরী বেশ অবাক হয় তাদের দেখে। এসেই এনিমা আর রুয়াতকে একসাথে জড়িয়ে ধরে। তোমরা আসবে আমি ভাবিও নি, এসেছো, আমি খুব খুশি হয়েছি। এনিমা এক হাত দিয়ে জড়িয়ে ধরেছে মায়া চৌধুরীকে। আপনার ছেলে বলল আজ বাসায় অনেক অতিথি আসবে। আমাদের আরো পরে আসার কথা ছিল, কিন্তু আপনি একা সামলাতে পারবেন কি না সবকিছু, তাই তাড়াতাড়ি চলে এসেছি। রুয়াত এনিমার দিকে তাকায়। তার বোন একবারও বলেনি আজ এই বাসায় অতিথি আসবে। মায়া চৌধুরী হেসে বলে, আচ্ছা যাও, তোমরা আয়াজের সাথে দেখা করে এসো, তোমাদের দেখলেও আমার থেকে বেশি অবাক হবে। এনিমা সোজা হয়ে দাঁড়ায়। জি মা, যাচ্ছি, কিন্তু বাবা বাসায় নেই। মায়া চৌধুরী জাফরিকে কোলে নিয়ে বলে, আরে আর বলো না, সে কাউকে না জানিয়ে কিছু কাজের জন্য ঢাকায় গিয়েছে। গত রাতে আমাকে বলেছে আরহাম আজ সকালে বাসায় এসে তো অনেক বকেছে তার বাবাকে। রুয়াত চুপ করে এনিমা আর মায়া চৌধুরীর কথা শুনছে। আপাতত সে নিরাপত্তা পালন করছে। মা, জাফরিকে আমার কোলে দিন, আমরা সবাই দেখা করে আসছি আয়াজের সাথে। এনিমা জাফরিকে কোলে নিল। রুয়াতের হাত ধরে নিয়ে গেল আয়াজের রুমে। রুমটা অন্ধকার করে রেখেছে। রুয়াত এনিমাকে বলল, আপু উনি মনে হয় ঘুমোচ্ছে। গলার স্বর একটু উঁচু উঁচু করে এনিমা বলল, দেব সাহেব ঘুমাচ্ছেন আপনি? আয়াজ রুমের সব লাইট বন্ধ করে শুয়েছিল। এনিমার কথা শুনে ঘুম উবে যায় তার, উঠে বসে। না, লাইট অন করুন, ঘুমাইনি আমি। এনিমা লাইট চালিয়ে দেয়। আয়াজ হঠাৎ রুয়াতকে দেখে ভূত দেখার মতো চমকে যায়। এনিমার সাথে যে রুয়াত আসবে এটা যেন বিশ্বাসই হচ্ছে না। এনিমা আয়াজের পাশে দাঁড়ায়। জাফরিকে আয়াজ তার কাছে টেনে নেয়। মেয়েটা চাচ্চুকে পেয়ে তার বুকে মাথা দিয়ে ফেলে। আয়াজ আধশোয়া হয়ে বসে আছে। কি অবস্থা এখন তোমার? আয়াজ মাথা নাড়ায়। আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেকটাই ভালো আছি।
কখন এসেছেন? ইনিমা হেসে বলে। এই তো কিছুক্ষণ আগে এসেছি। আয়াজ রুয়াতের দিকে তাকিয়ে ছোট করে উত্তর দেয়। ও আচ্ছা আমি মায়ের কাছে যাই। রুয়াত তুই কথা বল আয়াজের সাথে, আমি একটু মাকে হেল্প করি গিয়ে। রিয়াদ বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। এনিমা চলে গেল। আয়াজ চোখগুলো ছোট্ট ছোট্ট করে রুয়াতের দিকে তাকিয়ে আছে। ওদিক ঘুরো। রুয়াত বুঝল না আয়াজের কথা। বুঝিনি। আয়াজ কাট কাট গলায় বলল। ওদিক ঘুরতে বলেছি। রুয়াত অবুঝের মতো ওদিক ঘুরল। আয়াজ হেসে রুয়াতের হাত ধরে টেনে বসালো তার সামনে। রুয়াতের পিঠ থেকে আয়াজের বুকে। রুয়াত মুখ খিচে অধর কাটে। আসবে বলনি তো? কাপা স্বরে রুয়াত বলে, আপু নিয়ে এসেছে। আমিও আগে জানতাম না, বলার পর তারপর জেনেছি। আয়াজ এক হাত দিয়ে রুয়াতের হাত চেপে ধরে আছে, আর এক হাত দিয়ে জাফরিকে আলতো করে মাথায় হাত বোলাচ্ছে। জাফরি তোমার মিমমিমকে একটু মাইট দেই। জাফরি মাথা নাড়াই দুপাশে। রুয়াত মাথা ঘুরিয়ে জাফরিকে দেখল। আয়াজ মাথা ঠেকায় রুয়াতের মাথায়। প্রেয়সী, তুমি আমার হৃদয়ে বয়ে আনা অদৃশ্য শান্তি, সুখ। এই যে এখন তোমায় দেখেছি, আমার সব ব্যথা সেরে গিয়েছে। সবার মাঝে আয়াজ বসে আছে। বিকেলের শেষ সময়ে সব লোকজন আসে। সবাই একত্রিত হয়ে কথা বলছে। আয়াজ চুপচাপ কথা শুনে যাচ্ছে। অনেক মানুষ এসেছে তাকে দেখার জন্য। রুয়াত এনিমার কাছে যাওয়ার সময় আয়াজকে চোখে পড়ল তার। সেদিক আর না দেখে এনিমার কাছে চলে গেল। এনিমা একা রুমে শুয়ে আছে। জাফরি এতক্ষণ রুয়াতের সাথে ছিল, এখন সে আবার বলছে তার মায়ের কাছে যাবে। আপু, জাফরি তোমাকে খুঁজছে। এনিমা তড়ি ঘড়ি করে উঠল। ভীষণ খারাপ লাগছে তার। আজ কাজের চাপ অনেক ছিল। এই মেয়েটাও আমাকে ছাড়া থাকে না, জানে বা অসুস্থ তারপরেও এমন করা লাগবে তার? রুয়াত ভ্রু কুচকে চাইল বোনের দিকে। এমন করছো কেন? বাচ্চা মানুষ বুঝে না এসব। জাফরিকে এনিমা কোলে নিল। বাচ্চাটা একদম চুপ হয়ে আছে। মায়ের রাগকে বরাবরের মতো খুব ভয় পায়। রুয়াতের কথায় এনিমা তাকালো তার দিকে। রুয়াত আবারও বলে, বাসায় যাবে কখন? সন্ধ্যা হতে বেশি দেরি নেই, আর সন্ধ্যা করে গেলে মা বকবে তোমায়। এনিমা মাথা নাড়ায়। হ্যাঁ যাব, মাকে বলে নেই। মায়া চৌধুরী এসে উপস্থিত হলেন এনিমার রুমে। রুয়াতকে দেখেই মায়া চৌধুরী হাসি দিলেন। প্রতি উত্তরে রুয়াতও হাসল। এনিমা বিছানা থেকে সরে জায়গা করে দিল মায়া চৌধুরীকে বসার জন্য। এনিমার স্বাভাবিক